গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমনস মাইন্স পর্ব ২১। হেইও, উঠে আসছে এটা, হাতধরা কণ্ঠে বললেন স্যার কার্টিস। আর আমি যেন তার পেশির চরচর আওয়াজ শুনতে পাচ্ছি। আচমকা কিছু একটা বিচ্ছিন্ন হওয়ার আওয়াজ এলো কানে। তারপর একরাশ দমকা বাতাস, আর আমরা সবাই চিৎপটাং হয়ে পড়লাম মেঝেতে। অন্যদিকে পাথরের ফলকটা আমাদের বুকের উপরে। স্যার কার্টিসের আসরিক শক্তি সম্ভব করেছে কাজটা। দেশালের একটা কাঠি জ্বালান কোয়ার্টারমেইন, নিজেদের সামনে নিয়ে উঠে দাঁড়াতেই বললেন স্যার হেনরি। এখন সাবধানে। সেই মতোই কাজটা করলাম আমরা, আর খোদার কাছে লাখো শুকরিয়া, লাখো কৃতজ্ঞতা। আমাদের সামনে দৃশ্যমান পাথরের সিঁড়ির প্রথম ধাপটা। এখন কি করণীয়? জিজ্ঞেস করলেন গুড। সিঁড়ি ধরে নেমে যাওয়া আর দৈবের উপর ভরসা করা, তেমন, বললেন স্যার হেনরি। কোয়ার্টারমেইন, বিলটং আর পানি যেটুকু অবশিষ্ট আছে, আসুন সদ্ব্যবহার করে ফেলি। এ মুহূর্তে ওগুলো আমাদের প্রয়োজন। খাবারের পোটলাটা আনার জন্য হামাগুড়ি দিয়ে এগোলাম, আর এগোনোর সময় আরেকটা ধারণা খেলে গেল মাথায়। গত ২৪ ঘন্টায় হীরার ব্যাপারটা নিয়ে এক মুহূর্তও ভাবিনি। হীরার ভাবনাটাই ছিল রীতিমতো গা গুলানো। কারণ এই হীরার কারণে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছে আমরা, তারপরও কয়েকটা হীরা পকেটে তুলে নেওয়ার কথা ভাবলাম। যদি আচমকা আমাদের এই সিঁড়ির ফোকর দিয়ে চটজলদি বেরিয়ে যেতে হয়, যেই ভাবা সেই কাজ। আমি আমার শুটিং কোটের সবকটা পকেট ভর্তি করলাম প্রথম সিন্দুক থেকে মুঠো মুঠো হীরা নিয়ে। সেই সাথে কয়েক মুঠো বড় হীরা তুলে নিলাম তৃতীয় সিন্দুক থেকে। আপনাদের বলছি বন্ধুরা, চিৎকার করে বললাম, আপনারা কিছু হীরে নিবেন না এখান থেকে? আমি আমার পকেট ভরে নিয়েছি। জাহান্নামে যাক ওই হীরা, খেকিয়ে উঠলেন স্যার হেনরি। আমার বিশ্বাস আমি আর কখনো ওই জিনিস দেখতে চাইব না। তবে কোনো জবাব এলো না গুডের কাছ থেকে। আমার ধারণা তিনি সম্ভবত শেষবারের মতো বিদায় নিতে গেছেন হতভাগ্য মেয়েটার কাছে। মেয়েটা গুডকে আসলেই প্রাণ দিয়ে ভালোবাসত। প্রিয় পাঠক, নিজ গৃহে পরম নিশ্চিন্তে বসে থেকে কল্পনাও করতে পারবেন না এই অপরিমেয় রত্ন ভাণ্ডার নিয়ে নিতান্ত অবহেলায় কেন পরিত্যাগ করছি। নিশ্চিন্ত নির্ভর গৃহকোণে বসে আমাদের এই পরিস্থিতি। মরণ কুঠিরিতে ২৮টা ঘণ্টা অতিবাহিত করা, যেখানে খাবার নেই, পানি নেই, যন্ত্রণাদায়ক মৃত্যু যেখানে, কেবল সামান্য কিছু সময়ের ব্যবধান। এগুলো বোঝা কোনোভাবেই সম্ভব নয়। এই পরিস্থিতি থেকে বেরোনোর ন্যূনতম সুযোগের বিনিময়ে হীরা তো কোন ছাড়, পুরো দুনিয়াটা উৎসর্গ করতে কার্পণ্য করবে না। চলে আসুন কোয়ার্টারমেইন, তাগিদ দিলেন স্যার হেনরি। ব্রিটিশ নাইট ইতিমধ্যে পা রেখেছেন পাথরের সিঁড়ির প্রথম ধাপে। সাবধান, আমি আগে থাকছি। খেয়াল করে পা ফেলবেন, নিচে বিপজ্জনক কোনো গর্ত থাকতে পারে, সতর্ক করলেন তাকে। মনে হচ্ছে আরেকটা কক্ষ, বললেন স্যার হেনরি। এই যে তার মেঝে, বললেন তিনি। খোদাকে ধন্যবাদ, আমি ধারণা করেছিলাম এটা কোনো বথ। নিচে নেমে আসুন। প্রথমে নামলেন গুড, আমি অনুসরণ করলাম তাকে। আর সেখানে পৌঁছেই দেশলাইয়ের অবশিষ্ট দুটো কাঠির একটা জ্বালালাম। কাঠির আলোয় খেয়াল করলাম আমরা দাঁড়িয়ে আছি সরু একটা টানেলে, যা সিঁড়ির ডান পাশ দিয়ে ডানে বায়ে বিস্তৃত। ভালোমতো দেখার আগেই পুড়ে শেষ হাতের কাঠিটা। সবচেয়ে জটিল এক প্রশ্নের মুখোমুখি হয়ে দাঁড়িয়েছি, কোন পথটা বেছে নিব। অবশ্য এটা ধারণা করা অসম্ভব টানেলটা ঠিক কী কারণে রয়েছে, অথবা কোথায় গিয়েছে, কোনটা ধ্বংসের পথ, আর কোন পথটা আমাদের নিয়ে যাবে নিরাপত্তার মঞ্জিলে। চলুন বিপরীত দিকে এগোই। বাতাস ভিতরের দিকে প্রবাহিত হবে, বাইরের দিকে নয়। মনে ধরল পরামর্শটা। দেওয়াল হাতড়ানোর পাশাপাশি প্রতিটা পদক্ষেপও সতর্কতার সাথে অনুভব করার চেষ্টা করছি, ঠিক যেমনটা করেছিলাম সেই অভিশপ্ত রত্নভাণ্ডারে। আমার ধারণা আর কখনো কোনো জীবিত মানুষ ওই ধনভাণ্ডারে প্রবেশ করতে পারবে না। যদি করে তবে সে আমাদের উপস্থিতির
প্রমাণ দেখতে পাবে, খোলা সিন্ধুক, নিভে যাওয়া লণ্ঠন, ফোলাটার সাদা হয়ে যাওয়া হাড়কোল। টানেল বরাবর মিনিট 15 এগোনোর পর আচমকাই তীক্ষ্ণ বাঁক নিল পথটা। কিংবা এটা হয়তো একটা দ্বিধাবিভক্ত পথ, আর আমরা যেটা অনুসরণ করছি সেটা হয়তো পৌঁছে দিবে তৃতীয় একটা জায়গায়। কয়েক ঘন্টা ধরে টানা পথ চলছি, মনে হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে নয়, বরং একটা গোলকধাঁধায় পাক খেয়ে চলছি। এই প্যাসেজগুলো কিসের সেই ব্যাপারে আদৌ কোনো ধারণা নেই আমার, তবে ধারণা করছি এগুলোই সম্ভবত প্রাচীনকালে তৈরি কোনো খনির কাঠামো, যা এঁকে বেঁকে এগিয়েছে আকরিকের পথ অনুসরণ করে। এত অসংখ্য শাখা প্রশাখা থাকার এটাই সম্ভাব্য একটা কারণ হতে পারে। অবশেষে বাধ্য হলাম থামতে। পরিশ্রমে জেরবার অবস্থা, ক্রমেই ফিকে হয়ে আসছে আশা, ভারাক্লান্ত করে তুলছে হৃদয়। অবশেষ বিলটং আর শেষ পানিটুকু চালান করে দিলাম পেটে। গলাটাকে মনে হচ্ছে যেন চুনের ভাটি। কেবলই মনে হচ্ছে রত্ন ভাণ্ডারের অন্ধকার থেকে ফাঁকি দিয়ে টানেলের অন্ধকারেই যেন মেহমান হতে যাচ্ছে আবার। বিষণ্ণ মনে উঠে দাঁড়াতেই মনে হলো কোনো একটা আওয়াজ এলো কানে। বিষয়টা জানালাম সঙ্গীতে। বহুদূর থেকে ভেসে আসা অস্পষ্ট একটা আওয়াজ, হোক অস্পষ্ট, শব্দ তো বটে। ফিসফিসানের মতো একটা আওয়াজ, সাথীরাও পেয়েছে আওয়াজ। চরম নৈশব্দের পর এই ফিসফিসানের আওয়াজটাকে মনে হলো পরম এক আশীর্বাদ। হায় খোদা, এটা তো পানি বয়ে চলার শব্দ, বললেন গুড। চলুন এগোই। আবারও অগ্রসর হলাম বহমান জলের উৎস লক্ষ্য করে। আগের মতোই অগ্রসর হচ্ছি পাথরের দেওয়াল হাতড়ে। যতই এগোচ্ছি স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে কলকল ধ্বনি। একসময় শান্ত পরিবেশের প্রেক্ষাপটে বেশ জোরালো মনে হলো আওয়াজটাকে, তবে এখন শব্দটাকে নিশ্চিতভাবেই বয়ে চলা জলাধার হিসাবে বুঝতে পারছি। কিন্তু ভূগর্ভের ভেতরে কিভাবে বয়ে নিয়ে যেতে পারে নদী? এই মুহূর্তে পানির একেবারেই কাছাকাছি চলে এসেছি, আর আমাদের এখনকার গাইড রয়্যাল নেভির ক্যাপ্টেন গুড শপথ করে বললেন, পানির সুবাস নাকে আসছে তার। সাবধানে অগ্রসর হন গুড, সতর্ক করলেন স্যার হেনরি। আমরা নিশ্চিতভাবেই খুব কাছাকাছি চলে এসেছি। নাইটের সতর্কবাণী শেষ হতে না হতেই তীক্ষ্ণ একটা চিৎকার ছাড়লেন ক্যাপ্টেন গুড। পড়ে গেছেন অন্ধকার অতলে। ঝাপাক, পানিতে ভারী কিছু পড়ার শব্দ হলো। গুড গুড, আপনি কোথায়? আতঙ্কিত চিৎকার বেরিয়ে এলো আমাদের গলা চিরে, আর আমাদের তীব্র আতঙ্ককে স্বস্তিতে রূপান্তরিত হলো গুড়ের খাবি খাওয়া কণ্ঠস্বর শুনে। আমি ঠিক আছি, একটা পাথর ধরে আছি, একটা কাঠি জ্বালান যাতে আপনাদের অবস্থান দেখতে পায়। ঝড়িতে দেশলাইয়ের শেষ কাঠিটা ধরালাম। এর স্নান আলোয় আবিষ্কার করলাম আমাদের পায়ের কাছে একটা বহমান জলধারা। কতটা চওড়া ঠিক ঠাহর করতে পারছি না। বেরিয়ে থাকা একটা পাথর আমাদের দৃষ্টিসীমাকে বাধাগ্রস্ত করে রেখেছে। আমাকে আঁকড়ে ধরার জন্য তৈরি থাকুন, বলে উঠলেন গুড। সাঁতরে আসা ছাড়া আর কোনো উপায় নেই। পর মুহূর্তে পানিতে কিছু পড়ার ঝপাত শব্দ হলো, সেই সাথে প্রাণান্তকর সংগ্রামের আওয়াজ। মিনিট খানেক পরেই স্যার হেনরির বাড়ানো একটা হাত ধরে ফেললেন গুড, আর আমরা দুজনে মিলে তাকে টেনে তুললাম শুকনো টানেলে। হায় খোদা, বাতাসের জন্য হাঁসফাঁস করতে করতে জবাব দিলেন গুড। যদি সাঁতার না জানতাম, তার পাথরটা আঁকড়ে না ধরতাম, তবে এতক্ষণে ভেসে। এটা একটা মিলরেস বা তীব্র স্রোতস্বিনী সরু জলাধারার মুখে স্থাপিত খুইলের মতো। আমি এর কোনো তল খুঁজে পাইনি। এই পথে উদ্ধার পাওয়ার কোনো পথ নেই। গুড খানিকটা বিশ্রাম নিতেই আবারও চলতে শুরু করলাম, তবে তার আগে হাত মুখ ধুয়ে প্রাণ ভরে পানি পান করলাম ভূগর্ভস্থ নদীর সুমিষ্ট পানি। এই আফ্রিকান স্ট্রিক্স বা কিংবদন্তির ভূগর্ভস্থ নদী ছেড়ে ফিরতি পথ ধরে অগ্রসর হচ্ছি।
আমাদের পেছনে বিচ্ছিরি রকমভাবে পানির ধারা রেখে যাচ্ছেন গুড। অবশেষে আরেকটা টানেলের সামনে এসেও হাজির হলাম, যা আমাদের নিয়ে যাবে ডান দিক বরাবর। আমরা এই পথটা বেছে নিতে পারি, ক্লান্ত স্বরে বললেন স্যার হেনরি। সব পথ দেখতে একরকম, নিথর হয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা কেবল চেষ্টা চালিয়ে যেতে পারি। আবারও ক্লান্ত বিধ্বস্ত দেহে এই নতুন টানেল ধরে অগ্রসর হলাম। স্যার হেনরি গাইডের ভূমিকা পালন করছেন। আচমকাই থমকে দাঁড়ালেন নাইট। বাকি দুজন ধাক্কা খেলাম তার সাথে। দেখুন, ফিসফিস করে বলল স্যার হেনরি। আমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি টানেলের শেষে আসলে আলোর রেস? স্থির দৃষ্টিতে সবাই তাকিয়ে আছি টানেলের প্রান্তের দিকে। হ্যাঁ, আছে। আমাদের অবস্থান থেকে বহুদূরে আলোর স্নানাভাস। বাড়ির জানালার একটা শার্সের চেয়ে বড় হবে না ঝাপসা আলোটার বিস্তার। আলোটা এতটাই ক্ষীণ, আমাদের মতো দীর্ঘক্ষণ নিচ্ছিদ্র অন্ধকারে চলতে থাকা মানুষ ছাড়া আর কারো পক্ষে এটা দেখতে পাওয়ার প্রশ্নই আসে না। আশায় বুক বেঁধে আবারও অগ্রসর হলাম। ৫ মিনিট পর সন্দেহের আর কোনো অবকাশই থাকল না যে ওটা আসলে একটা ঝাপসা আলোর রেখা। আর মিনিটখানেক পরেই সত্যিকারের তাজা বাতাসের ছোঁয়া পেলাম। সংগ্রাম করে এগোতে হচ্ছে। আচমকাই সরু হয়ে গেল টানেল। হাঁটু মেরে বসলেন স্যার হেনরি। প্রথমে সরু থাকলেও ক্রমেই এটা বড় আর চওড়া হয়ে একটা শেয়ালের গর্তে পরিণত হয়েছে। চারপাশে পুরোটাই মাটির তৈরি। পাথরের পথ আগেই শেষ হয়ে গিয়েছে। সজোরে চাপ ধস্তাধস্তি শেষ পর্যন্ত হাঁচড়ে পাচড়ে বেরোতে পারলেন স্যার হেনরি। আর তাকে অনুসরণ করলাম গুড আর আমি। আর তারপর আমাদের মাথার ওপর আশীর্বাদ হয়ে তাকিয়ে আছে তারারা। নাকি মিষ্টি বাতাসের ছোঁয়া, পরক্ষণে জোরালো কিছু ধাক্কা, আর আমরা গরান খেতে শুরু করলাম ঘাস, লতাপাতা আর নরম ভেজা মাটির উপর দিয়ে। কিছু একটা আঁকড়ে ধরে নিজেদের গতিশীলতা রোধ করে উঠে বসলাম। চেঁচিয়ে উঠলাম উল্লাসে। আমাদের ঠিক নিচ থেকে পাল্টা চিৎকার করে কেউ একজন জবাব দিল, যেখানে স্যার হেনরির উন্মত্ত গড়িয়ে চলাটা রুখে দিয়েছে মাটির একটা ঢিবি। হামাগুড়ি দিয়ে এগুলাম তার দিকে। আঘাত না পেলেও বাতাসের জন্যে হাঁপাচ্ছেন। এবার গুড়ের খোঁজ করলাম আমরা। সামান্য এগুতেই দেখা পেলাম গুড়ের। একটা ঝোপের গোড়ায় আটকে আছেন। বেশ ভালো ধকল গেলেও অচিরেই নিজেকে সামলে নিলেন তিনি। তিনজনেই বসে পড়লাম ঘাসের উপরে। আমাদের অনুভূতি এতটাই তীব্র ছিল যে সম্ভবত আনন্দে কেঁদে ফেলেছিলাম। সে অন্ধকূপ যা আমাদের প্রায় সমাধিক্ষেত্র হিসেবে পরিগণিত হতে যাচ্ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি আমরা। নিঃসন্দেহে স্বীকার করতে বাধ্য হচ্ছি, কোনো করুণাময় শক্তি আমাদের টানেলের শেষে এই শিয়ালের গর্তের দিকে চালিত করেছে। মুখ তুলে তাকাতেই চোখে পড়ল পর্বতমালা। যে ভোরের আলো আর কখনো দেখতে পাবো বলে ভাবিনি, সেই ভোরের লালচে আভা ফুটে আছে পাহাড়ের ওপর। খানিক পরেই ধূসর আলোর আলখেল্লায় আবৃত হলো যেন পাহাড়ি ঢাল। আর ভোরে সেই প্রথম আলোয় আবিষ্কার করলাম নিজেদের অবস্থান। আমরা রয়েছি গুহার প্রবেশমুখের সামনে, সেই সুবিশাল পিঠের পাদদেশ, বলা ভালো পাদদেশের কাছাকাছি। ঠাউর করতে পারছি পিঠের প্রান্তে থাকা মন স্তব্ধত্রয়ীর ঝাপসা অবয়ব। নিঃসন্দেহে বলতে পারি সে ভয়ঙ্কর সুড়ঙ্গগুলো যার ভেতর দিয়ে সুদীর্ঘ একটা রাত চক্কর কেটেছি, তা কোনো না কোনোভাবে এই হীরার খনির সাথে যুক্ত। আর পাহাড়ের ভেতরে যে ভূগর্ভস্থ নদীর দেখা পেয়েছি, একমাত্র খোদা জানে কোথা থেকে ওটার উৎপত্তি, কোথায় গিয়ে শেষ। আমি কেবল এটুকু বলতে পারি, ওটার গতিধারা জানার কোনো খায়েশ নেই আমার। আলো পুরোপুরি না ফুটলেও এখন পরস্পরকে দেখতে পাচ্ছি আমরা। আর আমাদের অবস্থা এতটাই সঙ্গীন যে আগে এমন চেহারা দেখার দুর্ভাগ্য হয়নি। চোয়াল বসে গেছে, গর্তে ঢুকে পড়েছে চোখ, সারা শরীর ধুলো কাদায় মাখামাখি।
তার সাথে যুক্ত হয়েছে ক্ষতবিক্ষত আর রক্তাক্ত শরীর। দিনের এই আলোতেও ভয়ঙ্কর অভিব্যক্তি ফুটে আছে আমাদের চেহারায়। তবে এত কিছুর পরেও বিস্ময়কর ব্যাপার হলো বুড়ের আইগ্লাস এখনও তার নাকের উপর ঠিকঠাক মতো সেটে আছে। আমি সন্দিহান সে আদৌ এটা চোখ থেকে খুলেছিল কিনা। অন্ধকারে কিংবা ভূগর্ভস্থ নদীতে পড়ার সময় অথবা এই ঢাল বেয়ে গড়িয়ে পড়ার সময় কোনো কিছুই গুড আর তার আইগ্লাসকে পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি। এবার উঠে দাঁড়ালাম আমরা। ভয় হচ্ছে বেশিক্ষণ বসে থাকলে হাতে পায়ে খিল লেগে যেতে পারে। আবারও পিঠের ঢাল বেয়ে কষ্টে সৃষ্টে উঠতে লাগলাম উপরের দিকে। ঘণ্টাখানেকেরও বেশি সময় অবিরাম অগ্রসর হলাম নীলচে মাটিতে জন্মানো ঘাস আর বিভিন্ন শিকড় বাকড় আঁকড়ে ধরে। অবশেষে শেষ হলো আমাদের যাত্রা। পৌঁছালাম সলোমনের মহাসড়কে। পিঠের এক পাশে বিশাল মূর্তিগুলোর বিপরীত দিকে। রাস্তার পাশে আমাদের শখানেক গজ দূরে কয়েকটা কুটিরের সামনে আগুন জ্বালানো হয়েছে। কয়েকটা অবয়ব ছিঁড়ে রেখেছে সে আগুনের কুণ্ডলী। তিনজনই এগিয়ে গেলাম সেদিকে। পরস্পরকে ধরে অগ্রসর হচ্ছি, বিশ্রাম নিচ্ছি কয়েক কদম পর পর। হঠাৎ করে এক লোক আমাদের দেখতে পেয়ে উঠে দাঁড়ালো, চেঁচিয়ে উঠল ভয়ে, ইনফাডোস, ইনফাডোস, আমরা তোমাদের বন্ধু। উঠে দাঁড়ালাম আমরা। আমাদের দিকে দৌড়ে এলো সে। বুনো দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদের দিকে, এখনো ভয়ে কাঁপছে। ও প্রভুরা, আমার প্রভুরা, নিশ্চিতভাবেই আপনারা ফিরে এসেছেন, মৃত্যুর কাছে থেকে ফিরে এসেছেন। বুড়ো যোদ্ধা ঝাঁপিয়ে পড়ল আমাদের দিকে। হাঁটু জড়িয়ে ধরল স্যার হেনরি, কাঁদতে লাগল চিৎকার করি। ঘটনাবহুল সে সকালের পর 10 দিন গত হয়েছে। আবারও ফিরে এসেছে আমাদের পুরানো আস্তানা লুতে। আমাদের সে ভয়ঙ্কর অভিজ্ঞতার সাথে কোনো রকম তুলনা না করেই অদ্ভুত একটা ব্যাপার না বলে পারছি না। মরণ কুঠুরিতে প্রবেশের আগে আমার খুলিসা কামড়ানো চুল যতটা ধূসর ছিল, এখন তার তুলনায় 3 গুণ বেশি ধূসর হয়ে গেছে। আর ফুলাটার মৃত্যুর পর গুড যেরকম গম্ভীর হয়ে পড়েছেন, এমন তার কখনো তাকে দেখিনি। তবে প্রবীণ হিসেবে আমার অভিজ্ঞতার আলোকে বলতে বাধ্য হচ্ছি, খোদা যা করেন মঙ্গলের জন্যই করে। ফোলাটার বিদায়টা নিঃসন্দেহে করুন, কিন্তু একই সাথে এটা নিশ্চিতভাবে অনেক জটিলতার অবসান ঘটিয়েছে। হতভাগ্য মেয়েটাকে কেবল সাধারণ আদিবাসী মেয়ে বলে বিবেচনা করলে ভুল হবে, বরং সৌন্দর্য আর মানসিক উৎকর্ষে দুর্দান্ত এক ব্যক্তি ছিল সে। তারপরও গুড আর তার মধ্যেকার কাঙ্ক্ষিত মিলন বলতে গেলে অসম্ভব একটা বিষয় ছিল। মেয়েটার অন্তিম কথাগুলো এক্ষেত্রে বিশেষভাবে প্রণিধানযোগ্য। আলো কখনো আধারের সাথে মিলতে পারে না, সাদা কালো কখনো মিশ খায় না। বলাই বাহুল্য, আমরা আর কখনো সলোমনের গুপ্ত ধনের কাছে পৌঁছাতে পারি নাই। ভয়ঙ্কর অভিজ্ঞতার ধকল সামলে 48 ঘন্টা পরে আবারও আমরা নেমেছিলাম পিঠে। যে পথ দিয়ে এসেছি সে মৃত্যু গহ্বর থেকে, তবে ফলাফল বড় একটা শূন্য। কারণ হিসেবে বলতে হয় ইতিমধ্যে বৃষ্টির কারণে আমাদের বেরোনোর ফোকরটা বুঝে গেছে। আর সবচেয়ে বড় কথা, সেই বিশাল পিন্ট অ্যান্ড বেয়ার আর অন্যান্য প্রাণীর গর্তে 6 লাখ। আমাদের মুক্তির পথটা খুঁজে পাওয়ার আশা এক কথায় বলতে অসম্ভব। লুতে রওনা দেওয়ার আগের দিন আবারও প্রবেশ করেছিলাম সেই স্ট্যালাটাইট গুহার অভ্যন্তরে, সে বিস্ময়কর নিদর্শনগুলো আরেকবার পরীক্ষা করার জন্য। আগের মতোই অস্বস্তিকর একটা অনুভূতি যেন ঘিরে থাকলো আমাদের। বিশেষ করে মৃত্যু গুহায় ধবল যমরাজের বর্ষার নিচ পেরোনোর সময় যে অনুভূতির সৃষ্টি হয়েছিল তা ভাষায় বর্ণনা করা অসম্ভব। ভাবলাম সে বিশাল পাথরের ব্লকটার কথা, যার পেছনে রয়েছে অমিত পরিমাণ ধনরাজি, যা আমাদের মুক্তির পথকে রুদ্ধ করে দিয়েছিল, যার নিচে চিরে চ্যাপ্টা হয়ে গেছে রহস্যময় জ্ঞাপন। ভাবলাম সেই মেয়েটার কথা, যার সমাধির দরজা হিসেবে দাঁড়িয়ে আছে এই পাষাণ দেওল। ঘণ্টা ধিক্কাল খুঁটিয়ে খুঁটিয়ে অনুসন্ধান করলাম সে বিস্ময়কর পাথরটি, তবে সেই স্লাইডিং দরজার কোনো জোড়া খুঁজে পেতে ব্যর্থ হলাম।
না খুঁজে পেলাম দরজা খোলার সেই গোপন প্রক্রিয়ার সন্ধান। নিঃসন্দেহে যন্ত্র প্রকৌশলের অনবদ্য সৃষ্টি এই স্থাপনাটি। সারা দুনিয়াতে সম্ভবত এর দ্বিতীয় কোনো নজির নেই। অবশেষে হতাশ হয়ে ক্ষান্ত দিলাম অনুসন্ধানে। তবে এই ভারী পাল্লাটা যদি আমাদের চোখের সামনে আরেকবার খুলে যেত, আমার ঘোর সন্দেহ আছে গাগুলের ওই থ্যাতলানো দেহ পেরিয়ে আদৌ ওখানে ঢুকতে চাইতাম কিনা। নিশ্চিতভাবে হীরাপ্রাপ্তির প্রলোভন সত্ত্বেও তারপরেও এই গুপ্তধন সম্ভবত এক জায়গায় সঞ্চিত থাকা সবচেয়ে বিশাল গুপ্তধনকে ফেলে যেতে টনটন করতে লাগলো মনটা। কিন্তু এছাড়া আর কিছুই করার নেই। কেবল ডিনামাইট দিয়েই সম্ভব এই 5 ফুট চওড়া নিরেট পাথর গুঁড়িয়ে দেওয়া। সুতরাং ফিরে চললাম ওটাকে ফেলে। হয়তো অনাগত শতাব্দীর কোনো সৌভাগ্যবান অভিযাত্রী ভেদ করবে সেই চিচিং ফাঁকের রহস্য, আর পুরো দুনিয়া সয়লাভ করে দিবে মূল্যবান রত্ন পাথরে। তবে ব্যক্তিগতভাবে আমি ঘোর সন্দিহান। কেন যেন মনে হচ্ছে মিলিয়ন মিলিয়ন পাউন্ডের যে মূল্যবান রত্ন ওই 3টে পাথরের সিন্ধুকে মজুদ আছে, তা কখনো পৃথিবীর আলো দেখবে না। খোলাটার হাড়গোড় ওগুলো সৃষ্টির শেষ দিন পর্যন্ত পরস্পরকে শীতল সঙ্গ দিয়ে যাবে। দীর্ঘশ্বাস ফেলে এলাম ওখান থেকে, আর পরদিন রওনা হলাম লুর পথে। তবে এত কিছুর পরও হতাশা প্রকাশ করাটা অকৃতজ্ঞতার সামিল হবে আমাদের জন্য। কারণ পাঠকদের নিশ্চয়ই মনে আছে ওই গুহা থেকে বেরোনোবার সময় আমি আমার শিকারের পোশাক ভর্তি করে নিয়েছিলাম হীরা দিয়ে। গুহাতে গড়িয়ে পড়ার সময় অবশ্য অনেকগুলোই পড়ে গেছে পকেট থেকে, তারপরও যা অবশিষ্ট আছে তার পরিমাণটা বিশাল। যার মধ্যে রয়েছে 18টা বড় হীরা, যার এক একটার পরিমাণ 100 থেকে 130 ক্যারেটের মতো। আমার শিকারের পুরনো পোশাকটাই যা আছে তা আমাদের মিলিয়নিয়ার না বানালেও অত্যাধিক ধনাঢ্য ব্যক্তিতে পরিণত করবে, তাতে কোনো সন্দেহ নেই। আর প্রত্যেকেই তা দিয়ে ইউরোপের সবচেয়ে দুর্দান্ত সেট তৈরি করতে পারব। সুতরাং আমাদের প্রাপ্তিকে একেবারে খারাপ বলা কোনোভাবেই ঠিক হবে না। লুতে পৌঁছা মাত্র আমাদের আন্তরিকভাবে স্বাগত জানালো ইগনোসি। কুকোনা রাজাকে একদম ঠিকঠাকই মনে হলো। ব্যস্ততার সাথে সময় কাটাচ্ছে ক্ষমতাকে সুসংহত করার ও টোয়ালার সাথে লড়াইয়ে ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী পুনর্গঠন করার কাজে। অখণ্ড মনোযোগের সাথে শুনল আমাদের শ্বাসরুদ্ধকর অভিযানের কাহিনী। তবে গাগলের পরিণতি জানতে পেরে কিছুটা চিন্তিত মনে হলো ইগনোসিকে। এখানে আসুন, আমাদের কথা না শোনার দূরত্বে অন্যদের সাথে রাজাকে ঘিরে বসে থাকা অত্যন্ত প্রবীণ এক ইন্ডুয়ানা বা উপদেষ্টাকে লক্ষ্য করে বলল কুকুয়ানা রাজা। উঠে দাঁড়ালো প্রবীণ উপদেষ্টা, রাজাকে যথাবিহিত কুর্নিশ করে বসল তার পাশে। আপনার তো বেশ বয়স হয়েছে, বলল ইগনোসি। জি মহারাজ। আমাকে বলুন, আপনি যখন ছোট ছিলেন তখন ওই ডাইনি ওঝা গাগুলকে চিনতেন? জি মহারাজ। সে তখন কেমন ছিল, তরুণ নাকি আপনার মতো বয়স্ক? ঠিক তা নয় মহারাজ, সে এখন যেমন কুৎসিত তখনও ঠিক ওই রকম শুকনো আর কুৎসিত ছিল, আর এরকম জঘন্য কর্মকাণ্ড করত। সে আর বেঁচে নেই, সে এখন মৃত। তাই মহারাজ? তাহলে রাজ্য থেকে একটা অভিশাপ তিরোহিত হলো। ঠিক আছে, আপনি যান। কুম, যাচ্ছি। কৃষ্ণ কুকুরছানা যে বড় কুকুরের টুটি ছিঁড়ে নিয়েছে। কুম। দেখতেই পাচ্ছেন ভ্রাতৃবৃন্দ, বলল ইগনোসি। সে এক অদ্ভুত নারী ছিল, আর সে মারা যাওয়ায় আমি উৎফুল্ল। সে হয়তো আপনাদের অন্ধকার গুহায় মরার জন্য ফেলে এসেছিল, আর হয়তো আমাকে খুন করার কোনো উপায় বের করে নিত, ঠিক যেভাবে সে আমার পিতাকে খুন করে টোয়ালাকে রাজা বানিয়েছিল। যাকে সে পছন্দ করত ওখানে রাখতে। যাই হোক, আপনাদের পুরো গল্পটা শেষ করুন। এমন গল্প নিশ্চিতভাবে আর কখনো শোনা সম্ভব নয়। সেই গুহা থেকে মুক্তির পুরো ঘটনাটা বয়ান করলাম ইগনোসির কাছে। সেই সাথে আমার সঙ্গীদের সাথে আগে একমত হওয়া বিষয়টা সুযোগ বুঝে উত্থাপন করলাম তার কাছে। কুকোনা ল্যান্ড থেকে আমাদের বিদায় নেওয়ার বিষয়টা। তারপর ইগনোসি, তোমার কাছ থেকে বিদায় নেওয়ার সময় ঘনিয়ে এসেছে।
আবারও সময় হয়েছে নিজ ভূমে প্রত্যাবর্তনের। দেখো ইগনোসি, তুমি একজন দাস হিসাবে এসেছিলে আমাদের সাথে, আর এখন আমরা তোমাকে রেখে যাচ্ছি শক্তিশালী এক রাজা হিসাবে। সামান্যতম কৃতজ্ঞতা বোধও যদি থাকে, তবে আমাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলে সেটা নিশ্চয়ই ভুলবে না। ন্যায়ের শাসন প্রতিষ্ঠা, সুবিচার নিশ্চিত করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকা, বিনা কারণে জীবন না নেওয়া, আর এগুলো নিশ্চিত করতে পারলে তোমার উন্নতির ধারা অব্যাহত থাকবে। আগামীকাল প্রথম আলো ফুটতেই হে ইগনোসি, তুমি কি আমাদের একটা স্কোর দিবে পাহাড় পেরিয়ে গিয়ে দেওয়ার জন্য? ইগনোসি মহারাজ জবাব দেওয়ার আগে কিছুক্ষণ দুহাতে মুখ ঢাকল ইগনোসি। আমার হৃদয়টা বিষণ্ণ হয়ে পড়েছে, অবশেষে কথা বলল কুকুয়ানাদের রাজা। আপনার বলা কথাগুলো আমার হৃদয়টা ভেঙে দিয়েছে মাকুমাজন। আমি আপনাদের সাথে কি এমন অপরাধ করেছি ইনকুবো, মাকুমাজন আর বুগুয়ান, যে আপনারা আমাকে একা ফেলে চলে যাচ্ছেন? সে কঠিন সংগ্রামের দিনে আপনারা ছিলেন আমার পাশে, আর এখন এই বিজয় আর শান্তির সময়ে আমাকে ত্যাগ করে চলে যাবেন? আপনাদের কি দরকার? স্ত্রী, পুরো রাজ্য থেকে পছন্দ করে নিয়ে নিন। থাকার জায়গা দরকার, দেখুন, যদ্দূর দৃষ্টি যায় পুরোটাই আপনাদের। সাদা মানুষদের বাড়ি দরকার, আমাদের লোকদের শিখিয়ে দিন কিভাবে সেগুলো তৈরি করতে হয়। গবাদি পশু, দুধ এসবের দরকার, প্রত্যেক বিবাহিত লোক আপনাদের জন্য একটা ষাঁড় অথবা গাভী নিয়ে আসবে। শিকার করার পশু দরকার, আমার রাজ্যের বন জুড়ে কি হাতিরা চলাফেরা করে না? আর নদীর তীরে ঘুমায় না জলহস্তিরা? আপনারা কি লড়াই করতে আগ্রহী? আমার রেজিমেন্ট আপনাদের আদেশ মানার জন্য প্রস্তুত। আরও যদি কিছু করার থাকে স্রেফ আমাকে বলুন, আমার সাধ্যের ভিতর থাকলে তা অবশ্যই আমি ব্যবস্থা করব। না ইগনোসি, ওসবের আমাদের দরকার নেই, জবাব দিল। আমরা নিজেদের দেশে ফিরতে চাই। এখন আমি বুঝতে পারছি, তীক্ষ্ণ কণ্ঠে বলতে লাগলো ইগনোসি। ক্ষোভে ক্ষোভে জল করছে দু চোখ। আপনারা আমার বন্ধুত্বের চেয়ে ওই উজ্জ্বল পাথরকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন। আপনারা সে পাথর পেয়েছেন আর জলাভূমি পেরিয়ে নাটালে পৌঁছে বিক্রি করবেন, ওগুলো ধনী হবেন। সাদা মানুষের মনে সব সময় কার্যকর থাকে যে বাসনা, ধিক আপনাদের ওই উজ্জ্বল পাথরকে, শতধিক। যারা যারা ওগুলো কেনার জন্য লালায়িত, মৃত্যু ঘটুক তাদের। তারা ওগুলোর খোঁজে হাজির হয় মৃত্যু গুহার ভেতরে। আমি আমার কথা বলেছি, সাদা মানুষেরা, আপনারা যেতে পারে। ইগনোসির বাহুতে একটা হাত রাখলা। ইগনোসি, বললাম আমি, যখন তুমি জুজুল্যান্ডে ঘুরে বেরিয়েছ, সাদা মানুষদের সাথে মিশেছ, তখন কি তোমার একবারও মনে হয়নি তোমার মায়ের বলা সে দেশটির কথা, যেখানে তোমার শৈশব কেটেছে, নিজের জন্মভূমি? ঠিক সেরকমটাই ছিল মাকুমাজন। ঠিক একইভাবে আমাদের মনও আচ্ছান করে শেকড়ের টান। এবার কারো মুখেই কোনো কথা নেই। আবার যখন কথা বলল, কণ্ঠস্বর পুরোপুরি বদলে গেছে ইগনোসির। বরাবরের মতো আপনার জ্ঞানী আর যুক্তিপূর্ণ কথাগুলো বুঝতে পেরেছি। মাকুমাজন যে বাতাসে উড়তে অভ্যস্ত, সে কখনো মাটির উপর দৌড়াবে না। সাদা মানুষদের সাথে যারা বসবাসে অভ্যস্ত, তারা কখনো কালো মানুষদের সাথে বাস করা পছন্দ করবে না। ঠিক আছে, আপনারা অবশ্যই চলে যাবেন, আপনাদের ধরে রাখার সাধ্য আমার নেই। আপনারা আমার কাছে মৃত হয়েই থাকবেন, কারণ আপনারা যেখানে থাকবেন সেখান থেকে কোনো খবর আসবে না আমার কাছে। তবে আমার একটা কথা শুনে যান, আর সব সাদা মানুষদের আমার এই কথাটা জানিয়ে দিবেন, কোনো সাদা মানুষ এই পাহাড় পেরোতে পারবে না। যদি আদৌ তারা এতদূর আসতে পারে, কোনো বন্দুক আর মদের ব্যবসায়ীকে আমি দেখতে চাই না। তাদের বিতাড়িত না করে জল স্পর্শ করবে না আমার লোকজন, ঠিক যেমনটা করত আমাদের পূর্বপুরুষেরা। মানুষের হৃদয়ে ভয় ঢোকানো, কোনো ধর্মপ্রচারক কিংবা রাজার বিরুদ্ধে উস্কানি দেওয়ার মতো কোনো লোককে সহ্য করা হবে না, যাদের আহ্বানে অন্য পুরুষেরা ছুটে আসবে। আপনারা শুনছিলেন স্যার হেনরি রাইডার হ্যাগার্ডের কিং সলোমন স্মাইলস।
পর্ব 21।